মিটিং ওয়েডনেসডে শুধুমাত্র মেডিকেল এজেন্ট মাইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন একান্ত গোপনে, রচনায় পার্থ দত্ত। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। পুরোটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শিলিগুড়িতে কালই পৌঁছানোর খুব দরকার প্রিয়ব্রতের, ব্যবসা সংক্রান্ত একটা ব্যাপারে। কিন্তু এসপ্ল্যানেডের দূরপাল্লার বাসগুলিতে এসে সে জানতে পারল যে শিলিগুড়িগামী শেষ রকেট বাসে একটা আসনও ফাঁকা নেই। আর শেষ রকেট বাস ছাড়তে তখন মাত্র 5 মিনিট বাকি ছিল। প্রিয়ব্রত মাথায় হাত দিয়ে বসল। নির্ঘাত নতুন কন্ট্রাক্টটা হাত ছাড়া হয়ে যাবে, এখন উপায়? ঠিক এমন সময় যেন এক পরিত্রাতার ভূমিকায় এসে হাজির হলো বছর 24-25-এর এক সুন্দরী যুবতী। টিকিট রিটার্ন কাউন্টারের সামনে এসে মেয়েটি ব্যস্ত হয়ে বলে উঠল, দেখুন, আমার নাম মনীষা মজুমদার। আমার স্বামী দীপক বিশেষ একটা জরুরি কাজে এখানে আটকে পড়ায় শিলিগুড়ি যেতে পারছেন না, তাই ওর টিকিটটা ফেরত নিতে হবে। শেষ মুহূর্তে টিকিট ফেরত? বুকিং ক্লার্ক রমেন খাস্তগির একটু ইতস্তত করল। হঠাৎ প্রিয়ব্রতর কথা মনে পড়তে এসে কাউন্টারের সামনে তাকালো। প্রিয়ব্রতকে দেখতে পেয়ে এসে চিৎকার করে বলে উঠল, ও মশাই, মশাই, এই যে শুনছেন, এই একটু আগে আপনি না শিলিগুড়ির একটা টিকিট চাইছিলেন, জোগাড় হয়ে গেছে, ভাড়ার টাকাটা দিয়ে টিকিটটা নিয়ে যান। টিকিটের নাম শুনে প্রিয়ব্রত হন্তদন্ত হয়ে ছুটে এলো বটে, কিন্তু টিকিটটা অন্য এক ভদ্রলোকের, ফেরত দেওয়া হচ্ছে, তবে তার স্ত্রী যাচ্ছে। প্রিয়ব্রতর আপত্তি এইখানে, বাসে মেয়েটি সারা রাত তার পাশেই থাকবে। প্রবাদ আছে, পথে নারী বর্জিত। তাই কি করবে ভেবে পাচ্ছে না সে। তাকে ইতস্তত করতে দেখে বুকিং ক্লার্ক এবার অস্বস্তি গলায় বলে উঠল, ঠিক আছে, আপনি না নিলে ইচ্ছুক অন্য কোনো যাত্রীকে টিকিটটা দিয়ে দিচ্ছি। অন্য যাত্রী মানে বছর 40 বয়সের সন্ডামার্কা একটা লোককে দেখে মনীষা ঘাবড়ে যায়। সে এবার প্রিয়ব্রতর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আপনার তো আজই শিলিগুড়ি যাওয়া খুবই জরুরি, তাহলে যাচ্ছেন না কেন? এখানে একটু থেকে মেয়েটি আবার বলল, ঠিক আছে, টিকিটের দাম বাসে উঠে দিলেও চলবে, এখন আমার সঙ্গে আসুন তো, বাস এক্ষুনি ছেড়ে দেবে। প্রিয়ব্রত আপত্তি করার আগেই মনীষা তার হাত ধরে একরকম জোর করে তাকে টানতে টানতে বাসে নিয়ে গিয়ে তুলল 2 সিটের আসন। মেয়েটি জানলার ধারে বসে প্রিয়ব্রতকে আহ্বান জানালো, নিন, বসুন, আপনার টিকিটের দামটা। আর পালিয়ে যাচ্ছেন না তো, সামনে সারাটা রাত ঘুরে রয়েছে। মনীষা হাসতে হাসতে প্রিয়ব্রতর হাত ধরে তাকে তার পাশে বসিয়ে দিল একরকম জোর করে। মেয়েটির মধ্যে কি জাদু ছিল কে জানে, এবারেও সে কোনো রকম আপত্তি করতে পারল না। কাটায় কাটায় ঠিক 9টায় রকেট বাস ছেড়ে দিল। রাত 9টার শীতের রাত, রাস্তা প্রায় ফাঁকা। রকেট বাস রকেটের মতো দ্রুত গতিতে ছুটল তার গন্তব্যস্থলের দিকে। ফাঁকা বিটি রোডে আসতেই বাসের গতি দ্বিগুণ হয়ে গেল। ডানলপ ব্রিজের সামনে হঠাৎ ট্রাফিকের আলোটা লাল হয়ে উঠতেই বাসের চালক দ্রুত ব্রেক কষতেই যাত্রীরা হুড়মুড়িয়ে এর ওর ঘাড়ে লুটিয়ে পড়ল। এদিকে প্রিয়ব্রত ও মনীষার অবস্থা তথৈবচ। 2 হাত দিয়ে প্রিয়ব্রতর গলা জড়িয়ে ধরে থর থর করে কাঁপছে মনীষা। তার বুকের কাঁপন তখন আছড়ে পড়ছে প্রিয়ব্রতর বুকে। ওরা কতক্ষণ যে ওইভাবে জড়িয়ে বসেছিল কেউ তা জানে না। পিছনের আসন থেকে এক ছোকরা টিপ্পনি কাটলো, কি দাদা, খুব লেগেছে?
এমন একটা নোংরা মন্তব্যের উত্তর দিতে ইচ্ছে হলো না প্রিয়ব্রত। তার বদলে অস্ফুটে মনীষার উদ্দেশ্যে বলে উঠল, আরে ছাড়ুন এবার, বাসের যাত্রীরা দেখছে, দেখবে। মনীষা আরো নিবিড় করে প্রিয়ব্রতকে জড়িয়ে ধরে কপট অভিমানে বলল, বাসের ঝাঁকুনিতে আমার লাগলো আর ওরা রঙ্গরসিকতা করছে। না, ওদের কথা কান দেবেন না তো। আঘাত পেয়েছে শুনিয়ে প্রিয়ব্রতর কেমন একটু মায়া হলো মেয়েটির উপর। তাই সে মনীষার মুখের উপর ঝুঁকে পড়ে ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, কোথায় লেগেছে? এইখানে। এই বলে প্রিয়ব্রতর ডান হাতটা ধরে নিজের বুক জোড়ার মাঝখানে চেপে ধরল মনীষা। ছাড়তে চাইল না। প্রিয়ব্রত ঘাবড়ে গেল। বাস তখন রকেটের গতিতে আবার ছুটতে শুরু করেছিল। ওদিকে বাসের যাত্রীরা আবার আগের মতো ঘুমের কোলে ঢলিয়ে পড়েছিল। প্রিয়ব্রত হাঁপ ছেড়ে বাঁচল। ওরা এমন রসালো দৃশ্য দেখলে আর রক্ষে ছিল না। রাতের জার্নি বলে বাসে মাত্র দুটি আলো জ্বলছিল, একটা গেটের মুখে আর একটা ঠিক ওদের আসনের পেছনে। কম পাওয়ারের আলো হলেও মেয়েটির মুখটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। অন্য আসনগুলো প্রায় অস্পষ্ট আলোয় ডুবছিল। তাতে একটা বাড়তি সুবিধা হলো এই যে দূর থেকে ওদের গতিবিধি অন্য যাত্রীদের চোখেই পড়ছে না। তবু সাবধানের মান নেই। প্রিয়ব্রত তার হাতটি মেয়েটির বুকের উপর থেকে তুলে নিতে গেলে মনীষা এবার আরো জোরে চেপে ধরল ওর পাখির মতো নরম বুকের উপর। অনুভব করে বুঝল প্রিয়ব্রত অজান্তে তখন যে মনীষার একটি স্তন তার হাতের তালুবন্দি হয়ে গেছে সে খেয়ালই তার নেই। ব্রাহিম বুক। মেয়েটির স্বাস্থ্য ভীষণ ভালো। তার উপর বিশাল স্তনের চাপে মনে হচ্ছিল ব্লাউজ না ফেটে যায়। ব্লাউজের বোতাম সামনের দিকে, উপরের দুটি বোতাম খুলে গেছে। স্তন জোড়ার উপরের অনেকখানি উন্মুক্ত, আলোয় উদ্ভাসিত। সংকোচ হচ্ছিল, তাই প্রিয়ব্রত বোতাম দুটো লাগাবার চেষ্টা করতেই মনীষা তার হাত চেপে ধরে অস্ফুটে বলে উঠল, থাক না, আমার ওই দুটো দেখতে কি তোমার খুব খারাপ লাগছে? ইস, এই দেখো, আমি আবার তুমি বলে ফেললাম। ঠিক আছে, ও কিছু নয়। না, ঠিক নেই, তুমিও তাহলে আমাকে তুমি করে ডাকবে বলো। মনীষা তার মনের কথাটাই বলেছিল। সেও যেন কেমন একটু একটু করে মেয়েটির প্রতি আসক্ত হয়ে উঠছিল। তাই সে আর আপত্তি করল না, বলল, ঠিক আছে, তাই বলি। এই বলে প্রিয়ব্রতর অবিন্যস্ত শালটা এক হাতে তার বুকের উপর ঠিক গুছিয়ে বিছিয়ে দিল। উপর হাতটা মেয়েটির বুকের উপরে তেমনই রাখা ছিল। এর ফলে বাসের অন্য যাত্রীরা জেগে উঠে তাদের দিকে তাকালেও তার হাতের কাজকর্ম আর তারা দেখতে পাবে না। এই ভেবে আশ্বস্ত হলো সে। তার গতিবিধি দেখে মেয়েটি হাসল, স্থির চোখে তাকালো প্রিয়ব্রতর দিকে। তুমি তাহলে এতক্ষণে সাবালক হলে? কি করে বুঝলে? এই শালটা দিয়ে আমার বুকটা ঢেকে দিলে কেন? মনীষা কপট গম্ভীর মুখে বলল, একবার আমার অনুমতি নেবার প্রয়োজন বোধ করলে না? প্রিয়ব্রত তার ব্লাউজের অবশিষ্ট বোতামগুলো খুলতে খুলতে তেমনই রহস্য করে বলল, এরপরেও কি তোমার অনুমতি নিতে হবে? না গো না। মনীষা ঠোঁট ফোলাল, তুমি কি ঠাট্টা বুঝো না? এতে প্রিয়ব্রতর সাহস আরো বেড়ে গেল। ততক্ষণে ব্লাউজের সব বোতামগুলো তার খোলা হয়ে গেছিল। স্তন জোড়া পুরুষটি, সুগঠিত এবং সুডৌল। প্রিয়ব্রত ভালো করে সেটি তার হাতের মুঠোয় চেপে ধরে মৃদু চাপ দিতে শুরু করলো। মনীষা হাত সরিয়ে দিল না, বরং আবেগকম্পিত গলায় ফিসফিসিয়ে বলল, আরো জোরে তুলে দাও, খুব ভালো লাগছে। এই বলে মনীষা হঠাৎ একটা অদ্ভুত কাজ করে বসলো। প্রিয়ব্রতর মাথাটা নিচে নামিয়ে এনে ঠোঁট জোড়া তার নিজের তপ্ত ওষ্ঠদ্বয়ের কাছে নিয়ে এলো। চুম্বনের জন্য মুখ তুলল মনীষা।
প্রিয়ব্রত তার মনের কথা জেনে গেছে ততক্ষণে, তাই সে শালটা নিজের মাথার উপর টেনে বাকি অংশটুকু মনীষার শরীরের উপরের অংশটুকু দিয়ে ঢেকে দিল। তখন প্রকাশ পাওয়ার মতো ওদের শরীরের কোনো অংশই আর খোলা পড়ে রইল না। মিছির ডাকে সম্মোহিত নারীর মতো দেখাচ্ছিল মনীষাকে। মৃদু হাসল প্রিয়ব্রত, হঠাৎ আকাঙ্ক্ষিত কিছু পেয়ে যাওয়ার হাসি যেন। এখানে এই চলন্ত বাসের মধ্যে যাত্রীরা সবাই যেখানে গভীর ঘুমে আচ্ছন্ন, সেখানে ঘটনার এমন উৎসাহব্যঞ্জক পরিবেশে হঠাৎ কেমন যেন মনীষাকে ভালো লেগে গেল প্রিয়ব্রতর। মনীষাকে আরও নিবিড় করে জড়িয়ে ধরে ওর খোলা প্রশস্ত বুকে হাত বোলাতে বোলাতে প্রিয়ব্রত ওর গলা জড়িয়ে ধরল। বেবাবু হাতের স্পর্শে সংবাহনের আরাম দিতে চাইল মনীষাকে। অকপট হাসিতে প্রিয়ব্রত যেন ওকে অবশ করতে চাইছে। মনীষা চুম্বনের জন্য মুখ তুলতেই প্রিয়ব্রত ও সেই ছোট্ট আসনে শুইয়ে ওর কোমর জড়িয়ে ধরল সজোরে। পোশাকের উপর থেকেই যখনই চাপ দিল মনীষার তলপেটে, আর সেই অবস্থাতেই আলো আধারিত ছায়া ঘন অবস্থায় দুটি ছায়ামূর্তি চুম্বিত হয়ে রইল। মনীষার মনে হলো এই তার স্বামী। ওদিকে প্রিয়ব্রত হয়তো কল্পনা করলো যে তার বিবাহিত স্ত্রী অনুসূয়া, এই মুহূর্তে যাকে সে চাইছে কিন্তু পাচ্ছে না। আর এভাবেই দুটি দেহে দুটি অন্য মন তরঙ্গায়িত হলো। বাসের সেই স্বল্প আলোকে প্রিয়ব্রত মনীষার মুখের দিকে তাকিয়ে বলল, ও এখন ওর তপ্ত ঠোঁটে চুম্বনের প্রত্যাশী। প্রিয়ব্রত বাসের সেই স্বল্প পরিসরে ঠেস দিয়ে নিজের শরীরের নিচে মনীষাকে শোয়াল। নিজে তার দেহের উপর নিজের দেহটাকে কোনো রকমে বিছিয়ে দিয়ে তার কোমর জড়িয়ে ধরল সজোরে। শাড়িতে আবৃত মনীষার জঙ্ঘায় এবং তলপেটে চাপ দিতে থাকলো। আর সেই অবস্থাতেই সেই আলো আধারিতে দুটি ছায়ামূর্তি চুম্বিত হয়ে রইল। চুম্বন যতক্ষণ না বিস্বাদ থাকলো ততক্ষণ পর্যন্ত কেউ কারোর কাছ থেকে বিচ্ছিন্ন হতে চাইল না। মনীষার মনে হলো এই তার স্বামী বিজন, যাকে সে শরীরী সম্পর্কে পেতে চায়। আর প্রিয়ব্রত হয়তো কল্পনা করলো তার স্ত্রীকে, যাকে সে নিবিড় করে পেতে চায় কিন্তু পায় না কোনো এক কারণে। দুটি দেহে দুটি অন্য মন তরঙ্গায়িত হতে থাকলে তাদের এতদিনের না পাওয়া আকাঙ্ক্ষা হঠাৎ ক্ষণিকের এই প্রাপ্তি চোখে তারা এখন বুড়িয়ে নিতে চাইল কানায় কানায়। কিন্তু তারা এও জানে যে এই চলন্ত বাসের মধ্যে তাদের সব আকাঙ্ক্ষার পূর্ণতা প্রাপ্তি ঘটতে পারে না, সম্ভবও নয়। তবু যেটুকু পাওয়া যায় তারই যথেষ্ট। আর যা না পাবে পথের কামনা বাসনা হয়তো পথেই ফেলে রেখে যেতে হবে। অনেকক্ষণ পরে মনীষার চোখে মুখে একটা সুখ তৃপ্তির ভাব ফুটে উঠতে দেখা গেল, এবং প্রিয়ব্রতই প্রথমে মনীষার কমলা লেবুর ফোয়ার মতো রসসিক্ত ওষ্ঠদ্বয় থেকে নিজের ঠোঁট জোড়া বিচ্ছিন্ন করে শান্ত স্নিগ্ধ গলায় মিষ্টি সুরে বলল, এবার ছাড়ো, আর একটু প্লিজ। মনীষা এবার নিজের থেকে সক্রিয় হয়ে দুহাতে প্রিয়ব্রতর গলা জড়িয়ে তার ঠোঁট জোড়া নিজের ওষ্ঠদ্বয়ের মধ্যে পুরো চোষণে ব্রত হলো। চোষণ অতি দ্রুত হলো, যেন চুম্বনের রসনের শেষ ফোঁটাটা সে চুষে নিতে চাইছে প্রিয়ব্রতর ওষ্ঠদ্বয় থেকে। তারপর তখনকার মতো একেবারে নিঃশেষ হয়ে যেতেই সে বিচ্ছিন্ন হলো প্রিয়ব্রতর থেকে। কেমন লাগলো? প্রিয়ব্রতর দিকে লুলু দৃষ্টিতে তাকিয়ে হাসি হাসি মুখে মনীষা জিজ্ঞেস করল, তোমার রসালো ঠোঁট নাকি চুম্বন? দুটোই। এই বলে হাসলো প্রিয়ব্রত। কপট অনুযোগ করে আবার বলল, তবে মন ভরলেও দেহ কিন্তু অপূর্ণই রয়ে গেল। এখন এই পর্যন্তই থাক। পথ চলা এখনো শেষ হয়নি, দীর্ঘ পথ এখনো বাকি রয়েছে। মাঝে মধ্যে সুযোগ পেলে টুকটাক প্রাপ্তিযোগ ঘটলেও যে ঘটতে পারে তার বেশি কিছু নয়। এই মুহূর্তে আমি তোমাকে তোমাদের অতি প্রিয় জিনিসটা খাওয়াতে পারি। সেটা কি? থামলে কেন?
প্রিয়ব্রত অধীর হয়ে বলল, বলো বলো, সেটা কি? আমি কি সেটা চোখে দেখতে পাই? না, অনুভবে বুঝে নিতে হবে। মনীষা রহস্য করে বলে তার শালের নিচে প্রিয়ব্রতর মাথাটা আড়াল করে চেপে ধরলো নিজের বুকের উপর। ব্লাউজের বোতাম খোলা, সে তার আকাঙ্ক্ষিত একটা স্তনের উপর চেপে ধরল। হ্যাঁ, মনীষা খুবই প্রিয়, চোষণে দারুণ মজা। এই অভ্যেসটা পুরুষরা তাদের জন্মলগ্ন থেকে শেখে তাদের মায়েদের কাছ থেকে। মনীষার বুকে দুধ নেই তাতে কি হয়েছে? বাড়িতে তার চা খাওয়ার অভ্যেস আছে, আর চায়ের ফ্লেভারটা বেশ ভালোই পাওয়া যায়। ঠিক সেই রকম রসের বেশ মাদি মাদি গন্ধ থাকে। হাত দিতে ভালো লাগে, শুকতে ভালো লাগে, আর চুষতে তো সে অপূর্ব স্বর্গের মতো স্বাদ, যেন স্বর্গসুখ। প্রিয়ব্রত আর অপেক্ষা করতে পারছিল না। পালা করে মনীষার দুটি স্তন বেশ আয়েশ করে চুষতে শুরু করলো। স্ফুরিতক চুম্বনে ও চোষণে রক্তবর্ণ হয়ে উঠল অষ্টদয়। মনীষা আরো চেপে ধরল প্রিয়ব্রতর মুখে। চোষণে বৃষ্টি পড়া কদমের মতো কণ্ঠকিহ হলো যুগল। আহ, কি চমৎকার তোমার যুগল! একবার বিচ্ছিন্ন হয়ে প্রিয়ব্রত বলে উঠল, ভালো লাগছে? মনীষা জিজ্ঞেস করল। দারুণ। কলেজে ইকোনমিক্সে পড়েছিলাম ল অফ ডিমিনিশিং এর কথা। ভালো জিনিস বেশি খেলে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর নয়, ওঠো এখন। উফ, তোমার শরীরটা কি ভারী। এই সময় পিছনের আসনের এক যাত্রীর ঘুম ভেঙে গেল। তার আড়মোড়া ভাঙার শব্দ হতেই মনীষা প্রিয়ব্রতকে ঠেলা দিল। ওঠো ওঠো, কেউ বোধহয় জেগে গেছে। প্রিয়ব্রত দ্রুত মনীষার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে উঠে বসল। সরি গো। মনীষা মুখ টিপে হাসল। দুঃখ করো না প্রিয়, পরে আমি তোমাকে সুদে আসলে পুষিয়ে দেব, প্রমিস। প্রিয়ব্রতর হাতে মৃদু চাপ দিয়ে মনীষা বলল, হ্যাঁ, শপথ নিলাম। মাঝরাতে বাস এসে থামলো মালদায়। অনেকক্ষণ থামবে এখানে। কিছু খাবে? প্রিয়ব্রত জিজ্ঞেস করল। যা খাইয়েছ, এরপর অন্য আর কিচ্ছু খাওয়ার ইচ্ছে নেই। রহস্যময় হাসি হেসে মনীষা বলল, এত সব খাওয়ার পরেও তোমার খিদে পেয়েছে? তেমন করে খেতে দিলে কই? প্রিয়ব্রত কপট অনুযোগ করতে ছাড়ল না। সে তোমার দুর্ভাগ্য। পিছনের আসনের দিকে তাকিয়ে অর্থপূর্ণ হাসি হাসল মনীষা। মনীষা কি যে বলতে চাইছে তা বুঝতে অসুবিধা হলো না প্রিয়ব্রত। তা বেশ, অন্তত এক কাপ কফি? তা মন্দ হয়নি। যা শীত পড়েছে, শরীরটা একটু গরম না করে নিলে নয়। সে কি, তুমি গরম হওনি? মনীষার একটু আগের রসিকতার বদলা হিসেবে প্রিয়ব্রত বলল, এত গরম খাওয়ার পরেও। এই গরম সে গরম নয় গো। মনীষাও রসিকতা করতে ছাড়লো না। তাছাড়া কি এমন গরম করতে পারলে তুমি? সুযোগ পেলে দেখো তোমার মধ্যে আমি কেমন আগুন জ্বালিয়ে দিই। হাসতে হাসতে বলল প্রিয়ব্রত। তার আগে আমি তোমার মধ্যে আগুন ছড়িয়ে দেব। না, তুমি তা পারবে না। প্রিয়ব্রত এবার একটা মোক্ষম রসিকতা করল। দেশলাই কাঠিটা কিন্তু কেবল আমার কাছেই আছে, তোমার কাছে নয়। দুষ্টু। মনীষা কপট ধমক দিয়ে প্রিয়ব্রতর প্যান্টের বোতামের উপর মৃদু চাপ দিয়ে বলল, এই দেশলাই কাঠির জন্য তোমার এত দিমাগ? হ্যাঁ, অবশ্যই। আর ওই একটা কাঠি যথেষ্ট। তোমার সারা সঙ্গে আগুন জ্বালিয়ে দিতে পারে আমার এই দেশলাই কাঠি। তা জ্বালবো নাকি? না না না, দোহাই তোমার। মনীষা তাকে থামিয়ে অনুরোধ করল, লক্ষ্মীটি, এইখানে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসো না। শিলিগুড়ি চলো, সেখানে তুমি যত খুশি আগুন জ্বালাও, আমার দেহ পুড়িয়ে ছাই করে দাও না কেন, আমি কোনোভাবেই আপত্তি করব না। কথা দিচ্ছ? কেন, একটু আগেই তো আমি তোমাকে কথা দিয়েছি, মনীষা বলল।
ঠিক আছে, তাহলে আমি কফি আনতে চললাম। তাই যাও। কফির পেয়ালায় চুমুক দিয়ে প্রিয়ব্রত এই প্রথম মনীষার পারিবারিক প্রসঙ্গে আলোচনা করতে শুরু করলো। জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে কে কে আছেন? স্বামী আর দত্তক নেওয়া একটি ছেলে। দত্তক নেওয়া ছেলে? প্রিয়ব্রত একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, তোমাদের বিবাহিত জীবনের কোনো ফসল তুলতে পারোনি? অনেক দুঃখের সঙ্গে বলছি, আমার স্বামী ইম্পর্টেন্ট, বাবা হওয়ার অযোগ্য। তাই বুঝি? প্রিয়ব্রত দুঃখ প্রকাশ করল। আম সরি। না না না, এতে সরি বলার কি আছে? বিষণ্ণ গলায় মনীষা বলল, হে আমার দুর্ভাগ্য, আর তাই তো তোমার মতো এক ভালো বন্ধু পেয়ে আমি আর লোভ সামলাতে পারিনি। আমার কথা থাক, এখন তোমার কথা বলো, তোমার বিবাহিত জীবন কিরকম? স্ত্রী ও একটি বছর তিনেকের ছেলে নিয়ে আমার সংসার বেশ সুখেই কাটছিল, বুঝলো। কিন্তু ভগবান বোধহয় সব সুখ একসঙ্গে দেন না। তা না হলে হঠাৎ আমার স্ত্রী পক্ষাঘাতে পঙ্গু হয়ে কেন পড়বে বলো তো? প্রায় 1 বছর হলো স্ত্রীর সঙ্গে আমার শারীরিক কোনো সংযোগ নেই, আর তাই বোধহয় আজ তোমার এমন মধুর সঙ্গ পেয়ে আমি একটু বেহিসেবি মনে করে ফেলেছি। না না না, এটাই তো প্রকৃতির ধর্ম। নারী পুরুষে একত্রিত হলে তো এমনই হয়। তুমি এমন কিছু বেহিসেবিপনা করনি। আমার বিশ্বাস, শিলিগুড়িতে গিয়ে আমি অতৃপ্ত জীবনে আরো বেশি করে তৃপ্তি আনতে পারবো। স্বামী নেই তো ওইখানে গিয়ে তুমি আমার বাড়িতেই উঠবে। আমার ছেলে বেলা 11টায় ফিরে আসে। আশা করি তার আগেই তোমাকে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে ফেরাতে পারবো। সকাল হতে রকেট বাস এসে পৌঁছলো শিলিগুড়িতে। কাল বিলম্ব না করে বাস স্ট্যান্ড থেকে প্রিয়ব্রতকে সঙ্গে নিয়ে মনীষা সোজা তাদের হিলকার্ট রোডের বাড়িতে ফিরে এলো। তখন বেলা প্রায় 9টা। বাড়ি ফাঁকা। ছেলে গিয়ে স্কুলে নিয়ে গেছে কাজের মেয়ে শান্তি। তাকে নিয়ে একেবারেই ফিরবে 11টার পর। এই 2 ঘন্টা, 9টা থেকে 11টা, তাদের মিলনের স্বর্গরাজ্য বলে মনে করল মনীষা। এত বড় বাড়িতে এখন তারা দুজন। টয়লেট থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল তারা। টয়লেট থেকে বেরিয়ে এসে মৃদু হাসল প্রিয়ব্রত, বিজয়ীর হাসি। আর এখানে এই নির্জন বাড়ির মধ্যে হঠাৎ কেমন যেন ভালো লেগে গেল মনীষার প্রিয়ব্রতকে। ওর কাছে গিয়ে ওর খোলা প্রশস্ত বুকে হাত রাখলো, কাঁধের পেশিতে হাত বুলালো, তারপর গলা জড়িয়ে ধরল। পেলব হাতের স্পর্শে সংবহনের আরাম দিতে চাইল প্রিয়ব্রতকে। প্রিয়ব্রত হাসছে। কপট হাসিতে প্রিয়ব্রত যেন ওকে অবশ করে দিতে চাইছে। মনীষা ভাবছে, ঠিক এই সময় যদি ওর স্বামী এসে হাজির হয় আর ওদের এইভাবে মিলিত হতে দেখে, তবে দেখুক, একটা ক্লিবকে ও আর ভয় পাবে না। ও এখন ওর মনের মানুষের সন্ধান পেয়ে গেছে। প্রিয়ব্রতকেও কথা দিয়েছে, কথা রাখতে উদ্যোগী হলো মনীষা। যেন ওর পুরুষ কৌমার্য হরণ করছে, ঠিক এমনভাবেই প্রিয়ব্রতকে সজোরে নিজের দিকে আকর্ষণ করল মনীষা। ঘর্ষণ করল নিজের নগ্ন দেহে। তারপর প্রিয়ব্রতর পরনের পোশাক টেনে খুলে দিল। হাত দিয়ে অনুভব করল ওর উদ্যত হৃদংসার ফলা। ছাড়ল না, মুঠোয় ধরে রইল। প্রিয়ব্রত অস্ফুটে বলে উঠল, কি সুন্দর তোমার মুখ মনীষা। আর তোমার এই সোনার কাঠিটা তো কম সুন্দর নয় প্রিয়ব্রত। দৈর্ঘ্যে প্রস্থে আমার স্বামীটার থেকে দ্বিগুণ। যে কোনো মেয়ের কাছেই এটা অত্যন্ত লোভনীয়। প্রিয়ব্রতর সারা শরীর টান টান হয়ে উঠেছে। সত্যিকার পুরুষ মানুষ। উপযুক্ত শৃঙ্গার আবিষ্কার করতে চায় প্রিয়ব্রত। টের পেয়েছে যে মনীষার তৃপ্তি সাধন খুব সহজ নয়। তাই শৃঙ্গ ওকে অবশ না করলে শুধু সোনার কাঠে স্পর্শে ওর রাগ মোচন হবে না। ওর দেহ বেয়ে খানিকটা নামলো প্রিয়ব্রত।
মনীষার স্তনের অগ্রভাগে মণ্ডলিকার কালো দাগযুক্ত জায়গায় মুখ রাখল, লেহন করল স্তনটা। উৎফুল্ল স্তনের খানিকটা মাংস দুই পাটির সবগুলো দাঁত দিয়ে বৃত্তাকারে গ্রহণ করে মৃদু এক চাপ দিল। এক স্তন থেকে প্রিয়ব্রতর মাথাটা তুলে নিয়ে আরেক স্তনে আনলো মনীষা এবং বলল, এটাকেও একটু দেখো। মনীষার নিঃশ্বাসে হলকা, নাকের পাটা ফুলছে, কথা জড়িয়ে আসছে, কোমল কপনাঙ্গ আর্দ্র হচ্ছে। মনীষার নাভিমূলে হাত বোলালো প্রিয়ব্রত, একটু একটু করে আরো নিচে। উরুসন্ধিতে উত্তাপ অনুভব করলো। হাতের স্পর্শে দুই উরু প্রসারিত করলো মনীষা। আবেগ কম্পিত গলায় বলল, আর পারছি না। নিতম্ব ওপরের দিকে বারবার ফেলে তুলতে মনীষা ওর ত্রিভুজে বিদ্ধ করাতে চাইছে প্রিয়ব্রতর সোনার কাঠি। দুই হাতে ওর পুরুষ কঠিন পশ্চাৎভাগ টেনে আনছে নিজের কাঁকালের দিকে। প্রিয়ব্রত বেশ বুঝতে পারছে যে মনীষার চোখ মুখ উদয়পুর সঙ্গমের ছায় বিস্তারিত, স্নায়ুমণ্ডলী উত্তেজিত। উত্তুঙ্গ উত্তেজনার মুহূর্তে দু হাতে মনীষার কোমর জড়িয়ে ধরে চাপ দিয়ে ওকে ওপরের দিকে টানলো প্রিয়ব্রত। যুক্ত হলো দেহে দেহে, প্রবিষ্ট হলো মনীষার মধ্যে। মনীষা অধীর আনন্দে বলে উঠল, কি সুন্দর তোমার ত্রিভুজ মনীষা, ভালো লাগছে, ভালো লাগছে, আরো জোরে। কিন্তু প্রিয়ব্রত তাড়াহুড়ো করছে না। দেহে দেহে দীর্ঘস্থায়ী হবে বলে নিষ্ক্রিয় প্রিয়ব্রত আবেশে চোখ বুজে উপভোগ করছে। ওদিকে মনীষা আর স্থির থাকতে পারছে না, কেমন নির্লজ্জের মতো ও বলে উঠল, একটু আর একটু। এবার সক্রিয় হলো প্রিয়ব্রত, আর অল্পক্ষণের মধ্যেই ওর উত্তাপে যৌবনের জারক রস বিন্দু বিন্দু হয়ে ঝরে পড়তে থাকলো মনীষার দেহের অভ্যন্তরে। দুজনেরই একসঙ্গে রাগমোচন হইল, আর অবসন্ন দুটি দেহ ওই অবস্থায় পড়ে রইল আরো কিছুক্ষণ। মনীষার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে টয়লেটে গিয়ে ঢুকলো প্রিয়ব্রত। মনীষা অনুসরণ করলো ওকে। ওর মিলনজনিত সমস্ত ক্লের ময়লা ধুয়ে মুছে সাফ করে দিল। টয়লেট থেকে বেরিয়ে এসে প্রিয়ব্রত ঘড়ির দিকে তাকালো। 10:30 বাজে। বলল, তোমার ছেলের তো ফেরার সময় হয়ে এলো, এবার যাই। আবার কবে দেখা হবে? মনীষার চোখে আকুতির ছায়া পড়ে। আবার কেন দেখা? এই তো ভালো। মৃদু হেসে প্রিয়ব্রত বলল, পথের দেখা পথেই তো শেষ হলে ভালো হয়, তাই না? মনীষা ফ্যাল ফ্যাল করে প্রিয়ব্রতর ভ্রমণ পথের দিকে তাকিয়ে রইল। কি উত্তর দেবে? এই মুহূর্তে ওর সারা দেহ মনে প্রিয়ব্রতর সুখ স্মৃতি জড়িয়ে আছে। অন্য কথা ভেবে সেটা মুছে দিতে চাইল। ওয়েডনেসডে শুধুমাত্র মেডিটেল এজেন্ট মাইটি চ্যানেলে।